সাইবার ক্রাইম কি, কেন হয় এবং কোন কোন ধরনের অপরাধের মধ্যে পড়ে, আমরা আজ সেই বিষয়গুলি বুঝব। সাইবার ল এবং এথিক্সে আমাদের ডিজিটাল জগতে কিভাবে নিরাপত্তা ও ন্যায় নিশ্চিত করে সেটাও একে একে জানব। তো এইবার এই সাবজেক্টটা নিয়ে একটুখানি বলো যে সাইবার ল, ইথিক্স এগুলো মানেটা কি, এবং সাইবার বলতে কি বোঝায়, এর ইতিহাস কি, এবং এটা কেন গুরুত্বপূর্ণ কম্পিউটার সায়েন্স ফিল্ডে, এটা জানা কেন জরুরি, সেইটা নিয়ে বলো। সাইবার ল বলতে আমরা সেই আইনকেই বুঝি যা ডিজিটাল দুনিয়ায় অপরাধ, নিরাপত্তা এবং নৈতিকতার নিয়ম ঠিক করে। এর ইতিহাস শুরু হয় ইন্টারনেটের প্রসারের সঙ্গে, যখন অনলাইন অপরাধ বাড়তে থাকে। কম্পিউটার সায়েন্সে এটি জরুরি, কারণ সঠিকভাবে প্রযুক্তি ব্যবহার করতে হলে আইনি ও নৈতিক দিকগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। তো সাইবার শব্দটার অর্থ কি? সাইবার শব্দটা সাধারণত ইন্টারনেট, কম্পিউটার নেটওয়ার্ক আর ডিজিটাল প্রযুক্তি নিয়ে যে জগৎ তাকে বোঝায়। সহজ করে বললে সাইবার দুনিয়া মানে আমাদের সেই অনলাইন জগৎ যেখানে তথ্য, যোগাযোগ আর প্রযুক্তির আদান প্রদান হয়। কে প্রথম এই সাইবার সিকিউরিটি টার্মটা বলেছিল বা এটা শুরু হয়েছিল? কে সেই ব্যক্তি বা কোন সেই সংস্থা যারা সাইবার সিকিউরিটি শুরু করেছিল ফার্স্ট? সাইবার সিকিউরিটির ধারণাটা অনেক আগেই গড়ে উঠলেও 1970-এর দশকে রবার্ট মরিস সিনিয়র, যিনি মার্কিন ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিতে কাজ করতেন, তিনি প্রথম কম্পিউটার সিকিউরিটি নিয়ে কাজ শুরু করেন। এরপর থেকে বিভিন্ন সংস্থা ও গবেষক সাইবার সিকিউরিটিকে এগিয়ে নিয়ে যান, যেটা আজকের রূপ পেয়েছে। গ্রেট। সো সাইবার সিকিউরিটির ব্যাপারে জানার এখনো অনেক কিছু রয়েছে। এটার ব্যাপারে আমরা যত থিওরিটিক্যাল বই পড়ে জানতে পারবো তত ভালো। অনলাইনে আছে অবশ্যই, বাট বুক স্টাডি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেখানে আরও বিভিন্ন রকমের সাইবার ক্রাইমের ব্যাপারে বলা হয়েছে। এদের প্রসেসটাই আলাদা আলাদা, মানে আলটিমেটলি কিভাবে সাইবার অ্যাটাকগুলো হয় তার যদি একটা ধারণা দাও। ফার্স্টে কিভাবে একটা জাল তৈরি হয় সাইবারের, কিভাবে একটা ভিকটিম তৈরি হয়, কিভাবে হ্যাকারের আগমনটা ঘটে, সেই ব্যাপারে জানাও। সাধারণত সাইবার আক্রমণে প্রথমে আক্রমণকারীর লক্ষ্য ঠিক করে, তারপর নানা সামাজিক ইঞ্জিনিয়ারিং বা ফিশিংয়ের মাধ্যমে ভুক্তভোগীর বিশ্বাস অর্জন করে। এরপর ভঙ্গুর সিস্টেম বা পাসওয়ার্ডের দুর্বলতা খুঁজে আক্রমণ করা হয়। একবার প্রবেশ করলে তারা ডেটা চুরি, সিস্টেম নষ্ট করা বা নিয়ন্ত্রণ নেওয়ার মতো কাজ করে। তাই প্রতিটি ধাপই আসলে পরিকল্পিত, ধাপে ধাপে এগোনো হয়। সাইবার সিকিউরিটির জন্য গ্লোবালি এবং আমাদের ইন্ডিয়াতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? গ্লোবালি সাইবার সিকিউরিটির জন্য নানান পদক্ষেপ নেওয়া হয়, যেমন আন্তর্জাতিকভাবে নীতি আর চুক্তি, তথ্য ভাগাভাগির প্ল্যাটফর্ম আর সাইবার ডিফেন্স টিম। ভারতে আইটি অ্যাক্ট 2000 আছে, ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে নিরাপত্তা বাড়ানো হয়, আর সাইবার সেল গঠন করা হয়েছে অপরাধ মোকাবিলায়। শিক্ষা, সচেতনতা আর প্রযুক্তিগত বিনিয়োগ সব মিলিয়ে সিকিউরিটি নিশ্চিত করা হয়। সাইবার সিকিউরিটির কি কি ডিপার্টমেন্ট রয়েছে, বা এই যে সাইবার ল এথিক্স যে সাবজেক্টটা, এটা পুরোটা ভাবনা চিন্তা করে কি মনে হয় এর কি কি ডিপার্টমেন্ট রয়েছে যা নিয়ে ফিউচারে স্টুডেন্টরা স্টাডি করতে পারে? সাইবার সিকিউরিটি বেশ কিছু শাখায় বিভক্ত, যেমন নেটওয়ার্ক সিকিউরিটি, যা নেটওয়ার্কের নিরাপত্তা দেয়; অ্যাপ্লিকেশন সিকিউরিটি, যা সফটওয়্যার সুরক্ষা করে; ইনফরমেশন সিকিউরিটি, যা ডেটা সুরক্ষা নিশ্চিত করে; এবং আইনি ও এথিক্স বিভাগ, যা আইন ও নীতিমালা দেখাশোনা করে। শিক্ষার্থীরা এই বিভাগগুলো থেকে নিজেদের আগ্রহ অনুযায়ী ক্যারিয়ার বেছে নিতে পারে। গ্রেট। আচ্ছা, তো আমার যেটা এখন বক্তব্য যে আজকের দিনে দাঁড়িয়ে সাইবার সিকিউরিটিতে মানুষ কিভাবে নিজেকে সিকিউর রাখতে পারে, বা আদৌ কি আমরা কেউ সিকিউর?
আমাদের কাছে ডিভাইস রয়েছে, আমরা ইন্টারনেট ইউজ করছি, আমরা প্রোটেকশনের জন্য অনেক কিছু ইউজ করছি, বাট আলটিমেটলি কি আমরা সিকিওর, নাকি এভরিবডি ইজ অলরেডি হ্যাকড অ্যান্ড আমাদের গভর্নমেন্ট বা আমরা যে সার্ভিস প্রোভাইডার, আমাদের মোবাইল সিম কার্ড, আমাদের ওয়াইফাই, এরা অলরেডি এদের বিভিন্ন নিজস্ব প্রোটেকশন লেয়ার আছে, যার কারণে আমরা সিকিওর? কি মনে হয়? আসল কথা হলো সম্পূর্ণ নিরাপত্তা বলতে কিছু নেই, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে সুরক্ষিত থাকার চেষ্টা করি। সরকার, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা মোবাইল অপারেটর নানা স্তরের সিকিউরিটি দিয়ে রাখে, কিন্তু ব্যক্তিগতভাবে আমাদেরও সাবধান থাকতে হয়। শক্ত পাসওয়ার্ড, সফটওয়্যার আপডেট আর সচেতনতা। এক কথায়, আমরা যত সুরক্ষা নিই ততই নিরাপদ, কিন্তু শতভাগ নিরাপত্তা নিশ্চিত নয়। তো ম্যাকআউটের যে এই যে পুরো সিলেবাসটা, সেটা নিয়ে বলো। এটা টোটাল কটা চ্যাপ্টার আছে সেটা নিয়ে বলো ফার্স্টে। মাকআউটের এই সিলেবাসে মোট 6টি অধ্যায় আছে। আমরা একে একে প্রতিটি অধ্যায় ধরে সাইবার ক্রাইমের ধারণা, ক্যাটাগরি, মোবাইল ডিভাইসের ঝুঁকি, সাইবার অপরাধের টুলস, ফিশিং ও আইডেন্টিটি থেফট এবং সাইবার লয়ের আইনি দিকগুলো নিয়ে আলোচনা করব। ওকে, একটাই প্রশ্ন যে কেউ যদি বিটেক এর পরে ফার্দার স্টাডি করতে চায়, অনেকের হতেই পারে তারা বিটেক সিএসিটাই করেছে, এবার তারা কি সাইবার সিকিউরিটি নিয়ে যদি পড়াশোনা করতে চায়, ডিরেক্টলি কি জবে এন্টার করা ঠিক হবে, নাকি সাইবার সিকিউরিটির উপরে স্পেশালাইজেশন কোনো এমএসসি বা এমটেক করলো তারা, বা কোনো প্রোগ্রামে ঢুকে ভালো করে প্র্যাকটিক্যাল স্কিলগুলো শিখে নিল প্রায় 1 বছরের কোনো কোর্সে, তারপরে সে জবে ঢুকতে পারে? বা সাইবার সিকিউরিটিতেও কি পিএইচডি করা যায়? সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার গড়ার জন্য সরাসরি চাকরিতে যাওয়া বা উচ্চতর পড়াশোনা দুইটাই হতে পারে। যদি হাতে কলমে দক্ষতা বাড়াতে চাও তাহলে এমটেক বা বিশেষায়িত কোর্স দারুন। পিএইচডি করা যায় যদি তুমি গবেষণা বা শিক্ষার দিকে এগোতে চাও। তাই লক্ষ্য অনুযায়ী পথ বেছে নাও, সব পথেই খোলা আছে। ঠিক আছে, তো আমরা এবার চ্যাপ্টার ধরে ধরে আলোচনা করব। তো ফার্স্ট চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করো। প্রথম অধ্যায়ে আমরা শুরু করব সাইবার ক্রাইম দিয়ে। এখানে আমরা বুঝব সাইবার ক্রাইম কি, যেমন জালিয়াতি, হ্যাকিং, সফটওয়্যার পাইরেসি আর কম্পিউটার নেটওয়ার্কে অনুপ্রবেশ। এগুলো কিভাবে হয় সেটাই আমাদের ফোকাস। তো সেকেন্ড চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করো। দ্বিতীয় অধ্যায়ে আমরা সাইবার ক্রাইমের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। এখানে আমরা দেখব কিভাবে অপরাধীরা আক্রমণ পরিকল্পনা করে, প্যাসিভ ও অ্যাক্টিভ আক্রমণ কি, এবং সাইবার স্টকিং কিভাবে ঘটে। দুষ্কর্মের ধরনগুলো পরিষ্কার হবে। টোটাল কি কি রকমের অ্যাটাক রয়েছে সাইবারে, যেগুলো ন্যাচারাল পৃথিবীতে দেখা যায়? কত রকম? অনেক রকমই আছে অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে। আমি যদি অ্যাক্টিভ প্যাসিভের মধ্যে দেখি, শুধু অ্যাক্টিভ অ্যাটাকের মধ্যে, অ্যাক্টিভ অ্যাটাকের মধ্যে কটা আছে, প্যাসিভ অ্যাটাকের মধ্যে কটা আছে, তারা কি কি সেগুলো নিয়ে একটু বলো। অ্যাক্টিভ অ্যাটাকের মধ্যে আছে যেমন ডেটা পরিবর্তন, ডিনায়াল অফ সার্ভিস বা সরাসরি সিস্টেম নিয়ন্ত্রণের চেষ্টা। আর প্যাসিভ আক্রমণে থাকে ডেটা শোনা, ট্রাফিক বিশ্লেষণ বা গোপনে তথ্য সংগ্রহ। সংখ্যা নির্দিষ্ট না হলেও এই ধরনগুলো মূল ক্যাটাগরি হিসেবে ধরা হয়। আমাদের মোবাইলে যখন আমরা অ্যাপ ইনস্টল করি, অলরেডি গুগল প্লে সেই প্রোটেকশন গুলোকে দেখে। আসলে গুগল এগুলো কিভাবে করে? তারপরে আমরা যখন মোবাইলে অথরাইজেশন গুলো ইউজ করি, লগ ইন উইথ গুগল বা ওটিপি, সেখানে কিভাবে সিকিউরিটি কাজে লাগে? এবং এই যে এত অ্যাপ্লিকেশনে আমাদের ডেটা থাকে, আমাদের গভর্নমেন্টের যে সমস্ত গভর্নমেন্টাল কনফিডেন্সিয়াল ডেটা থাকে আমাদের, বায়োমেট্রিক রিলেটেড, সেগুলো কিভাবে সিকিউর থাকে সাইবার সিকিউরিটির মাধ্যমে? গুগল যেমন তাদের প্লে স্টোরে অ্যালগোরিদম আর ম্যানুয়াল রিভিউ দিয়ে ক্ষতিকর অ্যাপ ফিল্টার করে। লগ ইন সিকিউরিটির জন্য ওঅথ বা টোকেন বেসড অথেন্টিকেশন থাকে,
আর ওটিপি এনক্রিপ্টেড চ্যানেলে আসে। গোপন ডেটা যেমন বায়োমেট্রিক সুরক্ষিত থাকে এনক্রিপশন, মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন আর কড়া আইনি নিয়মের মাধ্যমে, যাতে শুধু নির্দিষ্ট অনুমোদিত ব্যবহারের মধ্যে তা থাকে। গ্রেট। তার মানে আমরা বলতে পারি আজকের দিনে দাঁড়িয়ে ইন্ডিয়া কিছুটা হলেও সাইবার সিকিউরিটি দিক থেকে প্রোটেক্টেড আছে, বাট আরো অ্যাডভান্স হওয়া দরকার, রাইট? ঠিক ধরেছ, ভারতে এখন ভালোই সাইবার সিকিউরিটি কাঠামো আছে, কিন্তু যত প্রযুক্তি এগোচ্ছে ততই সিকিউরিটিও আরও উন্নত হতে হবে। নতুন ধরনের সাইবার আক্রমণ আর টেকনোলজির সঙ্গে তাল মেলাতে সবসময় নতুন ব্যবস্থা, প্রশিক্ষণ আর আইন উন্নত করা দরকার। তাই আমরা কিছুটা সুরক্ষিত, তবে আরও এগোনোর জায়গা আছে। তৃতীয় চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করো। তৃতীয় অধ্যায়ে আমরা দেখব মোবাইল ও ওয়্যারলেস ডিভাইসে সাইবার ক্রাইম কিভাবে ঘটে। এখানে আমরা শিখব মোবাইলের নিরাপত্তা চ্যালেঞ্জ, ক্রিপ্টোগ্রাফিক সিকিউরিটি, মোবাইল হ্যাক, ভাইরাস, এমনকি ব্লুটুথ বা ল্যাপটপের ভাইরাস সম্পর্কে। চতুর্থ চ্যাপ্টার। চতুর্থ অধ্যায়ে আমরা দেখব সাইবার ক্রাইমে ব্যবহৃত টুলস এবং পদ্ধতি। এখানে আমরা জানব প্রক্সি সার্ভার, পাসওয়ার্ড চেকিং, ট্রোজান হর্স, ডিডস, এসকিউএল ইনজেকশন আর বাফার ওভারফ্লো, এই ধরনের আক্রমণের টেকনিকগুলো। পঞ্চম চ্যাপ্টার। পঞ্চম অধ্যায় হবে ফিশিং ও আইডেন্টিটি থেফট। এখানে আমরা শিখব কিভাবে ফিশিং করা হয়, অনলাইন পরিচয় চুরি এবং আইডেন্টিটি থেফটের পদ্ধতিগুলো কী, আর কিভাবে এগুলো প্রতিরোধ করা যায়। আর লাস্ট চ্যাপ্টারটা। শেষ অধ্যায়টি হবে সাইবার ক্রাইম এবং সাইবার সিকিউরিটি। এখানে আমরা আইনি দিক, ভারতের তথ্য প্রযুক্তি আইন, পাবলিক কি সার্টিফিকেট এবং সাইবার সিকিউরিটি নীতিমালা নিয়ে আলোচনা করব। একটাই লাস্টে যেটা ব্যক্তিগত প্রশ্ন, যে ব্যাংক ব্যবস্থা এই যে আমাদের এত মানি সিকিউরিটি বা পেমেন্ট গেটওয়ে আমরা ইউজ করি, অনলাইনে ইউপিআই ইউজ করছি, এত কিছু সিকিউর কিভাবে থাকে? যখন একটা মানি একটা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আরেকটা ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছে, সেখানে কিভাবে সিকিউরিটি তৈরি হয়? কোনো প্রোটোকল কি ইউজ হয়? সেটার ব্যাপারে আমাদেরকে বলো। ব্যাংকিং নিরাপত্তার জন্য সাধারণত এনক্রিপশন যেমন টিএলএস বা এইচটিটিপিএস ব্যবহৃত হয়, যা ডেটাকে সিকিউর চ্যানেলে পাঠায়। ইউপিআই এর ক্ষেত্রে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন, টোকেনাইজেশন আর রিয়েল টাইম মনিটরিং থাকে। প্রত্যেক লেনদেন স্বাক্ষরিত হয় এবং ব্যাংকগুলো শক্তিশালী সিকিউরিটি প্রোটোকল মেনে চলে, যাতে টাকা নিরাপদে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে পৌঁছায়। তো এবার বলো যে আমরা তো এত কিছু জানলাম, কেউ যদি সাইবার সিকিউরিটি ব্যাপার আর ইথিক্যাল হ্যাকিং শিখতে চায়, তাকে কি কি শিখতে হবে? টুলস, টেকনোলজি নিয়ে বা কোনো সফটওয়্যার নিয়ে কি কি শিখতে হবে তাকে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সহ, সেগুলো নিয়ে বলো। সাইবার সিকিউরিটি বা এথিক্যাল হ্যাকিং শিখতে হলে নেটওয়ার্কিংয়ের ধারণা, অপারেটিং সিস্টেমের গভীর জ্ঞান আর প্রোগ্রামিং যেমন পাইথন শেখা দরকার। টুল হিসেবে বার্ক সুইট, ন্যাস, মেটাসপ্লয়েড আর ক্রিপ্টোগ্রাফিক টেকনিক ব্যবহার হয়। ক্লাউড সিকিউরিটি, ওয়েব অ্যাপ সিকিউরিটি এবং পেন টেস্টিং শিখলে পুরো দক্ষতা তৈরি হয়। ওকে, তাহলে আউটরো দিয়ে শেষ করা যেতে পারে। ঠিক আছে, তাহলে বলতে পারো এই ব্যাপারে। আমরা আজ সাইবার ল এবং এথিক্সের পুরোটা এক নজরে দেখলাম। আশা করি এগুলো তোমাদের ভবিষ্যৎ সাইবার নিরাপত্তা জ্ঞানকে আরও শক্ত করবে। সুরক্ষিত থাকো, সচেতন থাকো আর শেখার এই যাত্রা চালিয়ে যাও।